রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের বাংলা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সর্বমোট 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, কথাটিকে কোন রচনায় বলেছেন? আমাদের এটি পরিচিত মনে হয়, কারণ এটা আমরা কাজী নজরুল ইসলামের যে প্রবন্ধটি আমাদের মূল পাঠ্য বইয়ে ছিল বাংলা প্রথম পত্রে, সেটা হচ্ছে কি আমার পথ। এই আমার পথে মানুষ সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে, অন্য কোনো প্রবন্ধ বা অন্য কোনো গল্পে এই ধরনের কথা আমরা বলতে শুনি নাই। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা নিতে হবে? দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের ধর্ম, এটা আমরা কখনোই পড়ি নাই আমাদের পাঠ্য বইয়ে। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা তাও নাই আমাদের। তাহলে কাজী নজরুল ইসলামের আমার পথ, তো এই আমার পথ প্রবন্ধের মধ্যেই মূলত বলা হচ্ছে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। তাহলে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে? গ নাম্বার। এবার দেখো আমার পথ এই প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিলাম, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো আসতে দেখা গেছে। চলো আমরা একটু দেখে নিই। ভুলের মধ্য দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায় এবং হচ্ছে পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। আত্মাকে চিনলে নির্ভরতা আসে। মিথ্যা বিনয় হচ্ছে অহংকারের পৌরুষ অনেক ভালো। পৌরুষ শব্দের অর্থ হচ্ছে মূলত ভাব। আমরা যে কথায় বলি না বেশি মোট নিস না, এই মোট হচ্ছে পৌরুষ। ঠিক আছে? তাহলে এই তথ্যগুলো আমাদের কি করতে হবে? ভালো করে মনে রাখতে হবে। হয়তো এখান থেকে না দিয়ে লাইনটা না দিয়ে এখান থেকে কোনো একটা দিয়ে দিতে পারে, রিপিট করে এরকম ঘুরিয়ে করতে পারে। তাহলে এই জন্য এই লাইনগুলো আমাদের কী করতে হবে? অবশ্যই মনে রাখতে হবে। তাহলে অনুযোগ শব্দের অর্থ কী? বিরক্তি, আক্ষেপ, নালিশ, আন্তরিকতা। অনুযোগ বলতে বোঝায় হচ্ছে কোনো কিছুর জন্য কি করা? নালিশ করা বা অভিযোগ করা। ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? অবশ্যই কী হবে? নালিশ। এরকম বলে না তোমার কি কোনো আমার প্রতি অনুযোগ আছে, এরকম বলে অবশ্যই। সমীভবন মূলত কি? এটা আমরা জানি, এটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আমরা এই সমীভবন প্রকারটি পড়েছিলাম। সমীভবন হচ্ছে দুটা ভিন্ন ব্যঞ্জনকে একই বর্ণতে কি করা? রূপান্তরিত করা। যেমন দেখো দুটি ব্যঞ্জনের একরকম হওয়া। আমি তোমাকে উদাহরণস্বরূপ একটু দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবা। যেমন আমরা বলি না গল্প, এই গল্পকে আমরা যদি সমীভবন করি তাহলে আমাদের করে ফেলতে হবে পয়েপ। তাহলে দুইটা ব্যঞ্জনকে একই বর্ণে আমরা কি করলাম? রূপান্তর করলাম। যেমন আমরা বলি না গপ্প করিস না, কি করিস না, গপ্প করিস না। এবার আরেকটা নাও জন্ম আছে, তাহলে আবার আমরা এটাকে কি বলি? জন্ম। কি? জন্ম। এগুলো বলে থাকি আমরা বিভিন্ন আঞ্চলিকতার কারণে আমরা শব্দগুলোকে এভাবে অনেক সময় কি করি? উপস্থাপন করি। তাহলে আমরা কি বুঝতে পারলাম সমীভবন আসলে কি? দুটি ব্যঞ্জনের এক হওয়া, এইটাকে বোঝায় সমীভবন। তাহলে দেখো পরবর্তীতে আমরা যাচ্ছি। বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? আমরা জানি বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ আছে মূলত 32টি। কতটি আছে? 32টা আছে। তাহলে আমরা একটু বিস্তারিত একটু জেনে নিই, কারণ অনেক সময় পূর্ণমাত্রার বর্ণ কয়টি আছে এটা জিজ্ঞেস না করে অনেক সময় বলতে পারে স্বরবর্ণের মধ্যে কয়টি পূর্ণমাত্রা আছে, ব্যঞ্জন বর্ণের মধ্যে কয়টি পূর্ণমাত্রা আছে, এগুলা অনেক সময় প্রশ্ন করা হতে পারে। অথবা অর্ধমাত্রার বর্ণ কয়টি, অথবা মাত্রাহীন বর্ণ কয়টি, এরকম প্রশ্ন অনেক রকম আসতে পারে। এজন্য আমাদের কিছু তথ্য অবশ্যই মনে রাখা প্রয়োজন। তাহলে দেখো পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টা এবং অর্ধমাত্রার বর্ণ হচ্ছে কি 8টি। মাত্রাহীন হচ্ছে মূলত কয়টি? 10টি আমাদের বর্ণ রয়েছে। এছাড়া দেখো স্বরবর্ণের মধ্যে কয়টি আছে, ব্যঞ্জন বর্ণের মধ্যেই কয়টি আছে। দেখো পূর্ণমাত্রার মধ্যে স্বরবর্ণ আছে 6টি এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে 26টি। তাহলে আমাদের যে 32টি মোট যে পূর্ণমাত্রা ছিল তার মধ্যে হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে 26টি এবং হচ্ছে স্বরবর্ণের মধ্যে আছে কয়টি? 6টি। এগুলো হচ্ছে কি একেবারে পরিপূর্ণ মাত্রা তো আমরা আশা করি এগুলো বুঝি। তাহলে এগুলো আমাদের কি করাইতে হবে না, মনে করাই দিতে হবে না। এবং অধমাত্রা এটা, তাহলে এগুলো তো আমরা বুঝি। আর মাত্রাহীন যেখানে কি নেই, কোনো মাত্রাই নাই। যেমন অনুস্বরের মধ্যে কোনো মাত্রাই আমরা ইউজ করি না, বিসর্গের মধ্যে আমরা কোনো মাত্রা ইউজ করি না। আমরা কখনো যদি এভাবে লিখে ফেলি বাংলা, এটা শব্দটাই হচ্ছে আমাদের কি হয়ে যাবে? একেবারে অশুদ্ধ হয়ে যাবে। এবার স্বরবর্ণের মধ্যে অধমাত্রার কয়টা আছে? একটা আছে মাত্র। ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে 7টি। এরপর দেখি স্বরবর্ণের মধ্যে কয়টা, মাত্রাহীন কয়টা আছে? 4টা আছে। এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে কয়টা? 6টা। এই 7টা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার আমরা পরবর্তী এমসিকিউতে যাচ্ছি।
তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। কোন ধরনের বাক্য? আমরা বাক্য কি জানি হচ্ছে গঠন রীতির ভিত্তিতে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার আছে। সেটা হচ্ছে একটা সরল, একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে কি জটিল বাক্য। তাহলে আমরা যেটা যৌগিক বাক্যকে চিনি, যৌগিক বাক্য বলতে বোঝাই যেখানে হচ্ছে সবগুলো বাক্যই হচ্ছে কিতাবে স্বাধীনভাবে, যদি তুমি এদের মধ্যে যোজকটা একটু তুলে ফেলো তাহলে অবশ্যই প্রত্যেকটা বাক্য কি স্বাধীনভাবে কি করতে পারবে, অর্থ প্রকাশ করতে পারবে। দেখো আমরা এখানে যোজক পাচ্ছি কি কিন্তু এই যোজকের মাধ্যমে দুইটা কি আমরা ইংরেজিতে কনজাংশন বলে থাকি আর কি। তাহলে এই যে কিন্তু এই শব্দটা যোজকটা কি করেছে, দুটি বাক্যকে কি করেছে, যুক্ত করেছে। এবার দেখব আমরা বলেছি মূল কথা যৌগিক বাক্যে দুটো বাক্যই কি হতে হবে, যদি পৃথক করা হয় স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে হবে, একটা অন্যটার উপর নির্ভরশীল হওয়া যাবে না। তাহলে আমরা দেখি আসলে কি কাজটা মিলে কিনা। তার বয়স বেড়েছে, তুমি কোনো একটা মানুষকে উদ্দেশ্য করে বলছো তার বয়স বেড়েছে, তাহলে এটা পরিপূর্ণ অর্থ। তাহলে আমাদের পরবর্তী বাক্যের কোনো কি নাই, দরকার নাই। এরপর তুমি বলতে পারো বুদ্ধি বাড়েনি, তার বুদ্ধি বাড়েনি। তাহলে দুটা বাক্যই হচ্ছে একেবারে কি স্বাধীন, একটা অন্যটার উপর কি নয়, নির্ভরশীল নয়। যেমন আমি তোমাকে বলতে পারি নির্ভরশীল বাক্যর ক্ষেত্রে তুমি আসলে থেমে গেছো, তারপর তোমার থেকে জিজ্ঞেস করবে তুমি আসলে কি হোয়াট, তারপর তুমি বলতো তবে আমি যাব। তাহলে একটা বাক্যের সাথে একটা কি বাক্যের কি নির্ভরশীলতা রয়েছে, কারণ অর্ধেক বলার সাথে সাথে তুমি নির্ভরশীল বাক্যের ক্ষেত্রে অর্ধেক বলার সাথে সাথে অন্য একটা বাক্য যদি তুমি পরিপূর্ণ না করো তাহলে পূর্ণ অর্থ দেয় না। তাহলে যৌগিক বাক্য কখনো এরকম হবে। তাহলে কুয়াশা শব্দের অর্থ কি? কুয়াশা শব্দের অর্থ কি আমরা জানি, কুয়াশা অর্থ কি কোহক, কোহেলি, শিশির, এমন হচ্ছে কি অস্পষ্ট। সঠিক উত্তর হচ্ছে কুয়াশা অর্থ জানি আমরা কোহেলি। ওই যে কোহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। হ্যাঁ, তাহলে অর্ণব শব্দের অর্থ কি সৈকত, শৈল, সমুদ্র এবং হচ্ছে কি নদী। আমরা জানি অর্ণব শব্দের অর্থ সাধারণত সমুদ্রকে কি করে, নির্দেশ করে। আমাদের সঠিক উত্তর কি নিতে হবে, অবশ্যই সমুদ্র নিতে হবে। 8 নম্বর, জীবন আনন্দ দাশের জন্ম কোন জেলায়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক বিশ্ববিদ্যালয়ে এটা আসতে আমরা দেখেছি। তাহলে জীবনানন্দ দাশের জন্ম হচ্ছে মূলত বরিশাল। কোথায়? বরিশালের জন্ম। জীবনানন্দের সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই, চলো। দেখো তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বরিশালে 1899 সালে। 1899 সালে আমাদের আরও একজন লেখক জন্মগ্রহণ করেছেন, সেটাকে অবশ্যই আমাদের কাজী নজরুল ইসলাম। 1899 সালে তিনিও কী করেছেন, জন্মগ্রহণ করেছেন। মৃত্যু হচ্ছে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তিনি কী করেছেন, মৃত্যুবরণ করেছেন। এটা অত্যধিক গুরুত্বপূর্ণ। কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তিনি কী করেছেন, মৃত্যুবরণ করেছেন 22 অক্টোবর 1954 সালে। এবং পেশা ছিল হচ্ছে তিনি মূলত অধ্যাপনা করেছেন ইংরেজি সাহিত্যে। উপাধি ছিল হচ্ছে চিত্ররূপময় কবি। কি চিত্ররূপময় কবি? এই উপাধিটা তাকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশকে কি উপাধি দিয়েছিলেন? চিত্ররূপময় কবি। এরপর দেখো তাকে বলা হয় তিমির হননের কবি, নির্জনতম কবি। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাকে রূপসী বাংলার কবিও বলা হয়। তাকে কি বলা হয়? রূপসী বাংলার কবিও বলা হয়। তাহলে এখানে গুরুত্বের বিচারে আমাদের মনে রাখতে হবে চিত্ররূপময় কবি, এটা কে উপাধি, কে দিয়েছেন তাকে উপাধিটা, এটা মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং হচ্ছে নির্জনতম কবি কার উপাধি? এটা অবশ্যই জীবনানন্দের। রূপসী বাংলার কবি, এটা কার উপাধি? এটা চোখ বন্ধ করলে আমরা বলতে পারি, আমরা অনেক সময় শুনেছি। কি শুনেছি? এই রূপসী বাংলার কবিকে জীবনানন্দ দাশ। তারপর দেখো 9 নম্বর, 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ঘুম নেই, মিঠে খরা, ষাটপত্র, পুরবাস। তাহলে আমাদের যে 18 বছর বয়স আসে এটা কোথেকে নেওয়া হয়েছে? ষাটপত্র কাব্যগ্রন্থ থেকে এটা কি করা হয়েছে, নেওয়া হয়েছে। কোহেলি উত্তরী বলতে কি বোঝায়? তাহলে কোহেলি উত্তরী তাহলে কোহেলি উত্তরী, তাহলে এই শব্দের অর্থ হচ্ছে মূলত এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের কুয়াশার চাদর। কি কুয়াশার চাদর? কারণ কোহেলি অর্থ হচ্ছে কি কুয়াশা, আর উত্তরী অর্থ হচ্ছে কি চাদরকে নির্দেশ করে। তাহলে কোহেলি উত্তরী মানে হচ্ছে কুয়াশা চাদর, অন্য কিছু আমাদের চিন্তা করতে হবে না। এরপর দেখো অবিদিত শব্দের অর্থ কি? জানা, অজানা, বেদনা, অস্থির। বলেন ওই কথাটি আমার কি রয়েছে? অবিদিত রয়েছে, আমি জানি না, মানে অজানা। তাহলে কি অজানা। এখানে আরও কিছু তথ্য অর্থ দিয়েছি, দেখো
তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কতিপয় শব্দ, কতগুলো শব্দ এখানে দেওয়া হয়েছে। তাহলে এই যে অভিদিত, এটা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্যে এটা কি ছিল, শব্দটি ছিল। অভিদিত হচ্ছে অজানা, দম্ভী অর্থ হচ্ছে দম্ভ করে বা দাম্ভিকভাবে, অর্থাৎ গৌরবের সাথে, এরকম বোঝায় আর কি। মজাইলা অর্থ হচ্ছে বিপদগ্রস্ত করলে, মজাইলা অর্থ কি, বিপদগ্রস্ত করলে। এবং হচ্ছে প্রগলভে নির্ভীক চিত্তে, বিদু অর্থ হচ্ছে কি, চাঁদ। তাহলে এই প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ অভিদিত না দিয়ে এখানে অন্য কোনো এখান থেকে একটা শব্দ হয়তো দিয়ে দিতে পারে, তখন তুমি তখন কি করবা। এই জন্য আমাদের এই তথ্যগুলোও জেনে রাখা দরকার আছে। এরপর দেখো কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। তাহলে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেছিলেন, সেটা হচ্ছে কি সঞ্চিতা। সেটা হচ্ছে কি সঞ্চিতা। এখানে কিছু তথ্য আমি তোমাদের আরও দিব, সেটা হচ্ছে আসো। তাহলে এই সঞ্চিতা মূলত কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কী করেছিলেন, উৎসর্গ করেছিলেন। কি করেছিলেন, উৎসর্গ করেছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরও কী করেছেন, তার বসন্ত নাটিকাটি এই কাজী নজরুল ইসলামকে কী করেন, উৎসর্গ করেন। তাহলে এই বসন্ত নাটিকাতে ছিল, রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু এটা উৎসর্গ করেন কাকে উদ্দেশ্য করে, নজরুল ইসলামকে উদ্দেশ্য করে। এইখানে একটু কথা আমরা বলবো, আরও কথা। এই সঞ্চিতা এবং সঞ্চয়িতা দুটো দেখতে প্রায় সেম, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। তাহলে এখানে আমরা মনে রাখবো যেটা ছোট সেটা অবশ্যই কাজী নজরুল ইসলাম লিখেছেন। কি লিখেছেন, কাজী নজরুল ইসলাম সঞ্চিতা লিখেছেন। তাহলে দেখো আমরা জানি এটা মনে রাখার জন্য আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নজরুল ইসলামের অনেক বয়স অনেক বড়, এজন্য তিনি অবশ্যই বড় নামটাই কি করবেন, গ্রহণ করবেন। কাজী নজরুল ইসলাম যেহেতু ছোট, তাহলে কাজী নজরুল ইসলাম কী করবেন, ছোট নামটাই গ্রহণ করবেন। এই জন্য মনে রাখবো যেহেতু ছোট ভাইতে ছোটটাই কী করেছেন, লিখেছেন, আর যেহেতু বড় ভাই রবীন্দ্রনাথ, তাহলে বড় ভাই লিখেছেন সঞ্চিতা। তাহলে সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ, আর সঞ্চিতা লিখেছেন হচ্ছে কি কাজী নজরুল ইসলাম, এবং আমরা মনে রাখতে পারি। আর ব্যথার দান, বিশ্বের বাসী, এগুলোও কি কাজী নজরুল ইসলামের লিখিত কি গ্রন্থ। 13 সাধিত শব্দ কত ভাগে ভাগ করা যায়, 3, 2, 5 এবং হচ্ছে 4। সাধিত শব্দকে মূলত ভাগ করা যায় হচ্ছে 2 ভাগে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি নাম শব্দ এবং হচ্ছে ক্রিয়া শব্দ, এই দুটি ভাগে কি সাধিত শব্দকে কি করা যায়, ভাগ করা যায়। এরপর দেখো পর্বতের মুশিক প্রসব, বিরাট সম্ভাবনাকে বোঝায়, কল্পনার আধার, কণ্ঠরোধ করা এবং হচ্ছে কন্যাদান করা। তাহলে পর্বতের মুশিক প্রসব, এটার অর্থ হচ্ছে কি বিরাট সম্ভাবনা, অনেক বড় সম্ভাবনার বিষয়, এই বিষয়টাকে কি করে বোঝায়। এরপর দেখো শকুনি মামা, শকুন মানেই বোঝা যায় যেটা হচ্ছে হিংস্র। তাহলে নির্মম আত্মীয়কে বোঝায় হচ্ছে কি, নির্মম আত্মীয়, হিংস্র আত্মীয়, লোভী আত্মীয়, কুটিল চরিত্র। তাহলে শকুনি মামা সবগুলো দেখতে আমাদের সেম মনে হচ্ছে, এই জন্য আমরা একটু গুল্লায় যাইতে পারি, কিন্তু এটার অর্থ অবশ্যই খারাপ একটু অর্থ আসবে, এটা জানি। শকুনি মামা বলতে বোঝায় কুটিল চরিত্র, অর্থাৎ যারা দুধ চরিত্রের অধিকারী, অর্থাৎ যারা বিভিন্ন জায়গায় কূটকৌশল খাটায়। ঠিক আছে, এটা হচ্ছে কি শকুনি মামা। এটা আরও কিছু আমরা বাগধারা নিয়েছি, যেগুলোর অর্থ আমাদের অবশ্যই কী করতে হবে, মনে রাখতে হবে। হংস মামা একই জিনিস। তাহলে হংস মামা অর্থ কি, নির্মম আত্মীয়, যার কোনো দয়া মায়া নাই, এরকম। তাহলে পগার পার, কি বললো, পগার পার অর্থ হচ্ছে পালানো, এবং হচ্ছে পালের গোদা, দলপতি, পালের গোদা অর্থ কি দলপতি, এবং সসমকর, চক্ষু লজ্জাহীন, অর্থাৎ যার কোনো কি নাই, বলে চোখের পর্দা নাই, এরকম ব্যক্তি আর কি, চক্ষু লজ্জাহীন। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান, বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠার জন্য, অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য, শাসনকর্তা হিসেবে এবং সালতানাত প্রতিষ্ঠার জন্য তিনি মূলত প্রসিদ্ধ ছিলেন, খ্যাতনামা ছিলেন। এর জন্য অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য তিনি কী ছিলেন, তার খ্যাতি অনেক বেশি ছিল। এরপর দেখো হচ্ছে 17 বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত, এটা আমরা আগে থেকে জানি। অমিত্রাক্ষর ছন্দটি কোত্থেকে আসছে, অমিত্রাক্ষর ছন্দটি আছে পরিবর্তিত হয়ে অক্ষরবৃত্ত ছন্দে পরিবর্তিত হয়ে নতুন একটা রূপায়ণের সৃষ্টি করেছে, সেটা হচ্ছে কি অমিত্রাক্ষর ছন্দ। এই ছন্দের প্রবর্তক হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা আরও কিছু তথ্য জেনে নিই, কোন লেখক কোন ছন্দকে কী করেছেন, প্রবর্তক করেছেন এবং হচ্ছে জনককে কে, প্রবর্তন কে করেছেন আর জনককে, এটা একটু দেখি। তাহলে অমিত্রাক্ষর ছন্দ, এটা জনক হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত। গদ্য ছন্দ, এটার জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর।
আমাদের বাংলা গদ্য ছন্দ এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং হচ্ছে বাংলা সনেট হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মূলত এই যে ছন্দ মূলত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্বরবৃত্ত, একটা হচ্ছে অক্ষরবৃত্ত, আরটা হচ্ছে কি মাত্রাবৃত্ত। স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এবং হচ্ছে কি মাত্রাবৃত্ত, এই 3টে ছন্দ, বাকিগুলো হচ্ছে এখান থেকে উৎপত্তি লাভ করছে। গদ্য ছন্দ আরেকটা, এটা হচ্ছে তেমন বড় না, বড় বেশি না, একটু কনিক অল্প কয়েক গল্প কবিতা লেখা হয়েছে এরকম। তাহলে মেইন ছন্দ হচ্ছে 3 প্রকার, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এবং হচ্ছে কি মাত্রাবৃত্ত। এরপর আমরা যাচ্ছি সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সাল উপন্যাস কত সালে প্রকাশিত করেন? 1946, 1948, 1949, 1947। আমরা জানি সঠিক উত্তর হচ্ছে 1948 সালে তিনি তার এই উপন্যাসটা কি করেন? প্রকাশিত করেন। এটা কোন ধরনের উপন্যাস? এটা কোন ধরনের উপন্যাস? এটা হচ্ছে সামাজিক সমস্যামূলক উপন্যাস। এটা হচ্ছে সামাজিক সমস্যামূলক উপন্যাস। আমরা জানি যে আমাদের যে 19 শতকের এদিকে হচ্ছে পীর পূজা এবং হচ্ছে দরগা পূজা, কবর পূজা এবং মাজার কেন্দ্রিক যে ধর্ম ব্যবসা প্রচলিত ছিল, এগুলো সামাজিক ব্যাধি। তাহলে এই যে একটা সামাজিক সমস্যাকে একটা উপন্যাসের মাধ্যমে তিনি কি করেছেন? তুলে ধরেছেন। এই জন্য একটা কি সামাজিক সমস্যামূলক একটা কি উপন্যাস। আরও কিছু বিষয় জানা দরকার আছে। ইংরেজি অনুবাদটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এখানে একটু আমরা গুলাই যাইতে পারি। তাহলে ইংরেজি অনুবাদ করার সময় এই উপন্যাসের নাম তো আর লাল সালু থাকে না, এটার নামও কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাহলে এটার নামটা কি করা হয়? ট্রি উইথাউট রুটস। এবং দেখো তাহলে রুটসের মধ্যে তোমাদের পরীক্ষক অনেক সময় কি করে দিতে পারে, একটাতে মনে করে এস দিছে, আরটাতে মনে করে এস দেয় নাই। তাহলে আমরা দ্রুত করে দাগাইতে গিয়ে প্রথমে মনে করে রুট দিয়ে বসেছিল, হ্যাঁ, ট্রি উইথাউট রুট। তাহলে তুমি এসটা কল্পনা করো না, তুমি প্রথমটা বলছো হ্যাঁ এটাই সঠিক উত্তর, মেরে দিছো কাপ। তাহলে তোমার ওইদিকে ভুল হয়ে যাবে। তোমাকে আগে এসটারও কী করতে হবে? কুচ করতে হবে। এই ভুল আমিও করেছি, এই জন্য চাই না তুমি ভুলটা করো, ঠিক আছে? এই ভুলটা তোমাকেও করা যাবে না। তাহলে সালটা কত ছিল? 1967 সালে। এবং এটি নিজেই তিনি লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই কি ইংরেজিতে কী করেছেন? অনুবাদ করেছেন। এবং উর্দু অনুবাদ সেম বাংলার সাথে মিলে যাচ্ছে। লাল সালু, কী সালু? লাল সালু। এবং হচ্ছে এটা হচ্ছে কি 1960 সালে, অর্থাৎ ইংরেজি অনুবাদের আগে এটা কি উর্দুতে অনুবাদ হয়েছে। অনুবাদক হচ্ছে কলিমুল্লাহ। এই তথ্যগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, বিশেষ করে ইংরেজি অনুবাদটা আমাদের একটু বেশি করে মনে রাখতে হবে। কুম্ভকর্ণ কে? রাবণের সৎ ভাই, রাবণের বড় ভাই, রাবণের ছোট ভাই। রাবণের ছোট ভাই তো বিভীষণ, তাহলে এটা কখনো হতে পারে না। রাবণের সৎ ভাই তো না, রাবণের বড় ভাইও নাই, রাবণ নিজেই বড়। তাহলে রাবণের মধ্যম ভাই হচ্ছে কে? কুম্ভকর্ণ। যে আর ঘুমাইতো তাকে তোলার জন্য কি করে তোলাইতে হইতো? হাতি এনে তোলাইতে হইতো। এবং গজদণ্ড মিনার অর্থ কি? হাতির দাঁত, রাবণের বড় ভাই, হস্তিতুল্য বস্তু, আভিজাত্যের মিনার। সঠিক উত্তর হচ্ছে কি আভিজাত্যের মিনার, মানে হচ্ছে কি গজদন্ত মিনার। এছাড়া আর কিছু গুরুত্বপূর্ণ ভাগধারা আমরা দেখব। গঙ্গা পাওয়া মানে হচ্ছে কি মৃত্যু হওয়া, এবং হচ্ছে ঘটঘট করে অত্যন্ত সহজে, এবং হচ্ছে গণ্ডি লাগা মোটা হওয়া। গণ্ডি লাগা মানে কি মোটা হওয়া। গভীর আড্ডা মানে হচ্ছে কি গভীর সংকট। তাহলে এই কথাটা অনেকভাবে হইতে পারে। গভীর আড্ডা মানে হচ্ছে গভীর সংকটও কি করতে পারে? বুঝাইতে পারে। গলগ্রহ তো হচ্ছে কি দায় বা বোঝা। দায় বা বোঝা। এরপর দেখে 21 নম্বর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? এটাই জিজ্ঞেস করা হচ্ছে। গল্প, নাটক, উপন্যাস এবং হচ্ছে প্রবন্ধ। যেহেতু আমাদের এটার মধ্যে দেখা যাচ্ছে কবিতা আছে, আমরা এই জন্য একটু কনফিউশনে পড়তে পারি। হয়তো এরকম বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করার আগে হয়তো এই কাব্যগ্রন্থের নামকরণ করে যেতে পারে না, এই জন্য মনে হয় পরবর্তীতে এটা করে দিয়েছে শেষের কবিতা। এরকম কিছু নয় আসলে। তাহলে শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাসের নাম। তার একটা উপন্যাসের নাম। এরপর কবি শামসুর রহমান। আমি বললাম কি রহমান, তাহলে শামসুর রহমানের নামটাও আমাদের কি ভালো করে মনে রাখতে হবে। শামসুর রহমানের মতে তরুণ শ্যামল পূর্ব বাংলা হচ্ছে সালামের চোখ, বরকতের বুক না। সঠিক উত্তর হচ্ছে কি সালামের মুখ হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। ঠিক আছে, দেখো তাহলে এখানে আরো কিছু তথ্য আমরা তোমাদের জন্য দিলাম। শহরের
কৃষ্ণচূড়াকে কবি মনে করেন শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। আর কারণ কৃষ্ণচূড়া ফুল দেখতে হচ্ছে লাল রঙের, এই জন্য রক্তের সাথে লেখক কী করেছিলেন, তুলনা করেছিলেন ঘাতকের থাবার সম্মুখে বুক পাতেকে বরকত। আমরা বরকত যেহেতু বরকত করে বুক ভরা মানুষকে কী দেয়, ভালোবাসা দেয়, এই জন্য ঘাতকের থাবার সম্মুখে বরকত কী করেছিলেন, বুক পেতেছিলেন। হরিত, হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদের প্রাণ। তাহলে হরিত উপত্যকায় যে সেই ফুল মানে আমাদের বাংলা ভাষাকে বোঝানো হচ্ছে, বাংলা বর্ণমালাকে কী করা হচ্ছে, বোঝানো হচ্ছে। আর হরিত মানে হচ্ছে কি সবুজ, তাহলে এটার অর্থ আসতে পারে, হরিত মানে হচ্ছে কি সবুজ। তাহলে হরিত অর্থ কি সবুজ, এবং হচ্ছে ফুল মানে আমাদের বলতে পারি বর্ণমালা বা বাংলা ভাষাকে, মূলত বাংলা ভাষাকে কী করতেছে, বোঝাচ্ছে। কোন বানানটি শুদ্ধ? আমরা জানি সমসীনে দুইটাই হচ্ছে দীর্ঘইকার হয়, তাহলে সঠিক উত্তর হবে অবশ্যই কি সমীচীন। 24 নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? বেয়াহাই এবং হচ্ছে পুলিশ কবিরাজ, কবিরাজের কোনো কি হয় না, লিঙ্গান্তর হয় না। আমরা স্ত্রী কবিরাজকেও কবিরাজ বলি, পুরুষ কবিরাজকেও কি কবিরাজই বলি। এরপর দেখো 25 নাম্বার, মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অতসীমামি গল্পটি কি করেছেন, লিখেছেন? 21, 22, 32, 20। সঠিক উত্তর হচ্ছে কি 20 বছর বয়সে তিনি এই গল্পটি কি করেছেন, লিখেছিলেন। জাস্ট বন্ধুদের সাথে কি করে বাজি ধরে তিনি এই গল্পটি লিখেছিলেন। তাহলে তার এটা প্রথম গল্প, কি নাম কি, অতসীমামি, লিখেন 20 বছর বয়সে 1928 খ্রিস্টাব্দে। এরপর দেখো কথামৃত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে আমরা এটাকে ভাগ করি। দেখো কথা প্লাস হচ্ছে কি অমৃত, তাহলে কোথায় আছে দেখো কথা প্লাস অমৃত। তাহলে এটা কি হয়েছে, আ এবং হচ্ছে অ যুক্ত হয়ে কি হয়েছে, আ হয়েছে। এই সন্ধি বিচ্ছেদ এটা স্বরসন্ধির মধ্যেই পড়ে। তাহলে কথা প্লাস কি অমৃত আমাদের ক নাম্বারের সঠিক উত্তর। আচ্ছা, আরও কতগুলো সন্ধি বিচ্ছেদ তোমাদের জন্য দিয়েছি। দেখো কথা প্লাস অমৃত, কথামৃত ছিল রত্নাকর, ঠিক আছে, রত্ন প্লাস হচ্ছে কি আকর, রত্নাকর। এরপর দেখো মহা প্লাস অর্থ, হ্যাঁ মহার্ঘ। হিম প্লাস হচ্ছে আচল, হিমাচল। দেব, দেব প্লাস হচ্ছে কি আলয়, দেবালয়। এরপর আত্মবিশ্বাসহীন ব্যক্তি কিরূপ? আত্মবিশ্বাসহীন ব্যক্তি কিরূপ হবে? পরনির্ভরশীল, দাম্ভিক, দাস, অহিংস। অবশ্যই হচ্ছে কি যাদের নিজের প্রতি আত্মবিশ্বাস নাই তারা অবশ্যই কি হয় অন্যের প্রতি কি হয়, নির্ভরশীল হয়। এরপর দেখো 28 নাম্বার, বাংলা ভাষায় দন্তমূলীয় মূর্ধন্য বর্ণ হলো ছ, ছ, বর্গজ বা, ত, থ, দ, ধ, দন্ত ন এবং হচ্ছে র, ল, ঠ, ঠ, ড, ঢ, ঢ। এরপর দেখো এখানে সঠিক উত্তর অবশ্যই হচ্ছে কি, যেহেতু বলছে মূর্ধন্য, কি বললো মূর্ধন্য, তাহলে মূর্ধন্য কোন বর্গের মধ্যে ছিল, এখানেই ছিল। তাহলে সঠিক উত্তর কি হবে, অবশ্যই ঘ নাম্বার হবে। আমরা এখানে আরও কিছু তথ্য দিয়েছি। মূর্ধন্য বর্ণ হচ্ছে এগুলাই। এবার দন্ত বর্ণ হচ্ছে ত, থ, দ, দ এবং হচ্ছে দন্তন। দন্তনের মধ্যে দন্তন অবশ্যই আছে, এটা আমরা জানি। নাসিক্য বর্ণগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এছাড়া আমাদের চাঁদ বিন্দুও কি আমাদের নাসিক্য বর্ণের মধ্যে পড়ে। তাহলে ও, নিয় এবং হচ্ছে মূর্ধন্য এবং হচ্ছে দন্তন এবং হচ্ছে ম, এই বর্ণগুলো আমাদের একটু কী করতে হবে, মনে রাখতে হবে। এরপর আসো কত বঙ্গাব্দে নুরুল দিনের ডাকে বাংলার মানুষ জেগে উঠেছিল? আমরা জানি রংপুর এবং দিনাজপুরে তিনি ডাক দিয়েছিলেন 1982, 1100 হচ্ছে 89, 1181, 1700 হচ্ছে 81। সঠিক উত্তর হচ্ছে 1189। তাহলে এখানে দেখো আর কিছু তথ্য দেওয়া হয়েছে। নুরুল দিনের ডাকে বাংলার রংপুর বা দিনাজপুর হবে এখানে মানুষ জেগে উঠেছিল কত, 1189 বঙ্গাব্দে। এরপর দেখো নীলক্ষা, নীল আকাশে আছে হাজার হাজার অগণিত তারা। তো আকাশের মধ্যে কি হাজার হাজার অগণিত তারা কি আছে, লুকায়িত আছে। এবার নিচে, এই আকাশের নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ আছে কত, জনপদ এবং লোকালয় আছে কত, 69,000। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটা বেশি, অবশ্যই মাথায় রাখতে হবে। পরীক্ষা এরকম দিতে পারে, গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় কত ছিল এরকম দিতে পারে। তার 69,000 এটা দিতে হবে আমাদের। তাহলে নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে ওঠে কি বড় শ্বাস। তাহলে নীলক্ষার নীলের মধ্যে তীব্র শীষ দিয়ে উঠেছিল কে, একটা বড় চাঁদ, মানে একটা সম্ভাবনাকে নির্দেশ করতেছে। বড় চাঁদ মানে সম্ভাবনা, ওই যে নুরুল দিনকে নির্দেশ করতেছে। তাদের যে দুঃসময়ে একটা বড় চাঁদের মতো মানুষ কি হলো, উদয় হলো।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কবিতা সম্পর্কে চিত্ররূপময় কথাটি ব্যবহার করেছেন? আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম এই কথাটি। এটা সঠিক উত্তর কি? জীবনানন্দ দাশকে তিনি কি বলেছিলেন? তার কবিতার লেখনী দেখে তাকে সম্বোধন করেছেন চিত্ররূপময় কবি হিসেবে। কি? চিত্ররূপময় কবি। এটা ছিল জীবনানন্দের কি একটা উপাধি, যেটা কে দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দিয়েছিলেন। এরপর বাংলা অক্ষরবৃত্তের ছন্দের নতুন রূপ কোনটি? এটা হচ্ছে কি অমিত্রাক্ষর ছন্দ। মূলত অক্ষরবৃত্ত ছন্দকে নতুন রূপায়নে রূপান্তরিত করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। সেই ছন্দটির নাম ছিল কি? অমিত্রাক্ষর ছন্দ। আর অমিত্রাক্ষর ছন্দের জনককে? মাইকেল মধুসূদন দত্ত। এরপর কোন উপন্যাসটি বিভূতিভূষণের লেখা নয়? আরণ্যক, পথের পাঁচালী, কাজল, ইছামতি। আরণ্যক তার একটা উপন্যাস, পথের পাঁচালীও তার একটা উপন্যাস, ইছামতিও তার একটা উপন্যাস। এই কাজল, কাজল হচ্ছে বিভূতিভূষণের কি নয়? লেখা কোনো কিছুই নয়। এরপর কোনটি যৌগিক শব্দ? বাঁশি, পঙ্কজ, কাজল এবং হচ্ছে বাবুয়ানা। সঠিক উত্তর হচ্ছে বাবুয়ানা। এটা একটা কি যৌগিক শব্দ। অবরোধ বাসানি কার রচনা? এটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার, মনে থাকতেই হবে। এটা হচ্ছে কি রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি কি রচনা। ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিকে বলা হয় নীতিবান, ন্যায়বান, নৈয়ায়িক এবং হচ্ছে ন্যায়ের আদর্শ। এটা সঠিক উত্তর হচ্ছে কি নৈয়ায়িক। তাদের কি নৈয়ায়িক বলা হয়। এরপর দেখো 36 নম্বর, বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য রচয়িতাকে? মাগন ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ এবং হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই মাইকেল মধুসূদন দত্তই তিনি কি করেছেন? প্রথম পত্রকাব্য রচনা করেছেন। তার বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত এবং তার রচিত প্রথম পত্রকাব্যের নাম হচ্ছে কি বীরাঙ্গনা কাব্য। এছাড়া আখ্যান কাব্য তিনি রচনা করেছেন, সেটা হচ্ছে কি তিলোত্তমা সম্ভব কাব্য। এছাড়া তার একটা মহাকাব্য আছে, সেটা হচ্ছে কি মেঘনাদ বধ কাব্য। এরপর দেখো 37, ভাষার মৌলিক উপাদান কোনটি? বর্ণ, ধ্বনি, শব্দ এবং হচ্ছে বাক্য। সঠিক উত্তর হচ্ছে কি ভাষার মূল উপাদান হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কি ধ্বনি। এরপর দেখো 38, রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম হচ্ছে কি শব্দতত্ত্বকে কি বলা হচ্ছে? রূপতত্ত্ব বলা হচ্ছে। শব্দ তত্ত্বকে কি বলা হয়? রূপতত্ত্ব বলা হয়। শব্দ তত্ত্ব কি বলা হয়? রূপতত্ত্ব বলা হয়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে খাঁটি বাংলা ধাতু কোনটি? অঙ্ক, আঁক, ডর, কিত। খাঁটি বাংলা ধাতু মূলত হচ্ছে কি কি আঁক। খাঁটি বাংলা ধাতু কি মূলত হচ্ছে কি আঁক। এরপর আমরা যাচ্ছি 40 নম্বর, ফেব্রুয়ারি 1969 কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে? বরকত এবং হচ্ছে কি বরকত এবং কে ছিল? সালাম ছিল। দুইজনের নাম আমরা কি পেয়েছি? উল্লেখ পেয়েছি। তাহলে দেখো এখানে কিছু ফেব্রুয়ারি 1969 কবিতার কিছু তথ্য তোমাদের জন্য দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে কবিতাটি কোন ধরনের কবিতা। দেশপ্রেম ও গণজাগরণের কবিতা অথবা গণজাগরণের কবিতা, এটাই বোঝাচ্ছে। দেশপ্রেম এবং হচ্ছে কি গণজাগরণের কি কবিতা। এরপর হচ্ছে নিজ ভাষভূমি কাব্যগ্রন্থ থেকে কি করা হয়েছে? এটা সৃজন করা হয়েছে, অর্থাৎ তার যে নিজ ভাষভূমে একটা যে কাব্যগ্রন্থ ছিল এখান থেকে এই কবিতাটি কি করা হয়েছে? নেওয়া হয়েছে। কবিতাটি একটি গদ্য ছন্দ রচিত একটি কবিতা এবং কবিতায় দুইজন ভাষা শহীদের নাম আছে, একটা হচ্ছে সালাম, একজন হচ্ছে কি বরকত। এরপর দেখো প্রাচুর্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? প্রচুর প্লাস জ। সঠিক উত্তর হচ্ছে আমাদের কি নাম্বার? খ নাম্বার। প্রচুর প্লাস জ, এটা হচ্ছে সঠিক উত্তর। শকুনি মামার অর্থ কি? সৎ মামা, কুচক্রী লোক, কুৎসিত মামা, পাতানো মামা। সঠিক উত্তর হচ্ছে কি শকুনি মামা মানে হচ্ছে কি কুচক্রী লোক। এরপর আমরা দেখতে পাচ্ছি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদককে? এগুলো আমাদের মনে রাখতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয় কুমার এবং হচ্ছে রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অক্ষয় কুমার হচ্ছে এই তত্ত্ববোধিনী এই পত্রিকাটি কি করেছেন? সম্পাদনা করেছেন। এরপর সম্পাদক ছিলেন, এরপর দেখো তত্ত্ববোধিনী ছিল অক্ষয় কুমার দত্ত। সমকাল অবশ্যই মাথায় রাখতে হবে সেকান্দার আবু জাফর, প্রবাসী বামানন্দ চট্টোপাধ্যায়। এরপর হচ্ছে সাপ্তাহিক মোহাম্মদী মুহাম্মদ আকরাম খা। এরপর হচ্ছে বেগম, অবশ্যই মাথায় রাখতে হবে বেগম। এই যে পত্রিকা এটার সম্পাদক ছিলেন হচ্ছে কি নুরজাহান বেগম। কি? নুরজাহান বেগম। এরপর দেখো 45
এরপর দেখো ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু, উক্তি, জ্যোতি, প্রকৃতি। সঠিক উত্তর হচ্ছে কি ক্রিয়াপদের মূল অংশকে আমরা ধাতু বলে থাকি। কি বলে থাকি? ধাতু বলে থাকি। কোন পদের সন্ধি হয় না? কোন পদে বিশেষ্য, অব্যয় এগুলোতে সন্ধি হয়? সর্বনাম, বিশেষণ। সঠিক উত্তর অবশ্যই এখানে আমরা একটাতেও দেখতে পাচ্ছি না। সঠিক উত্তর হবে কি ক্রিয়াপদে কি হয় না? কখনো সন্ধি হয় না। ক্রিয়াপদে কখনো কি হয় না? সন্ধি হয় না। তাহলে এখানে কি নাই? উত্তর নাই। এখানে কি নাই? উত্তর নাই। 46 কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? শর্মিষ্ঠা, এবং হচ্ছে বেতাল পঞ্চ বিংশতি, বড় দিদি, এবং হচ্ছে রায়নন্দিনী। কি রায়নন্দিনী? কি নন্দিনী? রায়নন্দিনী। সঠিক উত্তর হচ্ছে কি বেতাল পঞ্চবিংশতি। আচ্ছা, কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? রূপসী বাংলা। অবশ্যই জীবনানন্দ দাশের কাব্য, এটা আমরা জানি। সোনার তরী, এটা তো আমরা প্রথমে বুঝতে পারবো। সোনার তরী কখনো জীবনানন্দ নয়, এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা একদম সহজ প্রশ্ন। তোমরা বলতে পারো এরকম সহজ প্রশ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেমনে করেছে? তো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে নেওয়া হয়েছে। 48 নম্বর পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের বিষয় কি? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরশাসন বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন। সঠিক উত্তর হচ্ছে কি এটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা কি কাব্যনাট্য। এটা কি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা কি কাব্যনাট্য শামসুর রহমানের। এরপর হচ্ছে 49 বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি? 20, 21, 28 এবং হচ্ছে 22। সঠিক উত্তর হচ্ছে 21টি কি রয়েছে? খাঁটি বাংলা উপসর্গ রয়েছে বাংলা ভাষার মধ্যে, আর সংস্কৃতের মধ্যে রয়েছে কত? 20টি। শুদ্ধ বানান কোনটি? মুহুর্মুহু, মুহমুহু, এবং হচ্ছে মুহুর্মুহু, মুহুর্মুহু। এবং সঠিক উত্তর হচ্ছে মূলত এখানে কি খ নাম্বারই আমাদের জন্য সঠিক উত্তর। এরপর দেখো রবীন্দ্রনাথের মুক্তধারা একটি কি কাব্য, নাটক, প্রবন্ধ, নৃত্যনাট্য। সঠিক উত্তর কি মুক্তধারা হচ্ছে একটি কি নাটক। কি রাজা রক্ত, মনে রাখতে পারো, রাজা রক্ত কবরীর অচলায়তন ডাকঘরে মুক্তধারা সম্পদ আসিল। তাহলে রাজা তার একটা কি নাটক, ডাকঘর। তাহলে তারপর হচ্ছে রক্ত কবরী। তাহলে এগুলো হচ্ছে মূলত তার কি নাটক। এরপর অচলায়তন, অচলায়তন, এগুলো সবগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের নাম। তাহলে মুক্তধারাও একটা কি নাটক। তাহলে শ্যামা সঙ্গীত রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল। এবং হচ্ছে সঠিক উত্তর এখানে আমাদের অবশ্যই নিতে হবে কি কাজী নজরুল ইসলামই শ্যামা সঙ্গীত কি করেছেন? রচনা করেছেন। কাব্য গঠনের সনেটের উৎস কোন দেশ? কাব্য গঠনের সনেটের উৎস হচ্ছে মূলত কি ইতালি। ইতালির একজন লেখক ছিলেন পেত্রাক, তিনি হচ্ছে সনেটের কি মূলত প্রবর্তক। আর বাংলা সনেটের প্রবর্তক আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত। তাহলে সনেটের বাংলা শব্দের অর্থ কি? 17-10পদী কবিতা বলি। সনেটের প্রবর্তক হচ্ছে পেত্রাক, তিনি ইতালির একজন কি ছিলেন? সাহিত্যিক বা কবি ছিলেন। তাহলে পেত্রাক হচ্ছে ইতালির। তাহলে বাংলা সনেটের প্রবর্তক হচ্ছে কি মধুসূদন দত্ত। এরপর দেখো সূর্য দিগল বাড়ি গ্রন্থের প্রধান বিষয় কি? প্রেম, দেশপ্রেম, গ্রামীণ কুসংস্কার এবং হচ্ছে কি বিশ্বযুদ্ধ। তার সঠিক উত্তর অবশ্যই কি সূর্য দিগল বাড়ি গ্রন্থের মধ্যে প্রধান বিষয় হচ্ছে কি গ্রামীণ কুসংস্কার, অর্থাৎ গ্রামের মধ্যে যে কুসংস্কার লুকায়িত আছে এই কুসংস্কার সম্পর্কে কি করা হয়েছে? লেখা হয়েছে। দেশান্তর, দেশান্তর কোন সমাসের উদাহরণ? দেশান্তর এটা সমাস হচ্ছে অন্য দেশ। দেশান্তর এটার বিয়াস বাক্য হচ্ছে কি অন্য দেশ। তাহলে অন্য দেশ এটা অবশ্য হচ্ছে কি নিত্য। এরপর দেখো নেমেসিস কি? নাটক, প্রবন্ধ সংকলন, ভাষাবিজ্ঞানী এবং হচ্ছে কবিতা গ্রন্থ। অবশ্যই নেমেসিস একটা নাটকের নাম। নেমেসিস একটা কিসের নাম? নাটকের নাম। এরপর দেখো বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হচ্ছে কি বাংলা ভাষায় রচিত বাংলা ব্যাকরণের প্রথম রচয়িতা হচ্ছে কি রাজা রামমোহন রায়। কে? রাজা রামমোহন রায়। এর পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি, তোমার কবি কবি ভাব গেল না।
তাহলে এই যে কবি কবি ভাব, এটা মূলত কাকে বিশেষায়িত করতেছে? তোমার। তাহলে কোনো কিছু যখন অন্য কোনো কোনো কিছু যখন সাবজেক্টকে কী করে বিশেষায়িত করে, বিশেষ্যকে বিশেষায়িত করে, তাই তো বিশেষণ। যেটা বিশেষ্যকে বিশেষায়িত করে দোষ গুণ অবস্থা বা সংখ্যার পরিমাণ বোঝায়, নাউন বিশেষ সর্বনাম বা বিশেষ সম্পর্কে, সেটাকে আমরা কি বলতে পারি? বিশেষণ বলতে পারি। তাহলে সঠিক উত্তর অবশ্যই কি? বিশেষণ। ব্রাহ্ম সমাজ প্রবর্তন করেন কে? ব্রাহ্ম সমাজ কে প্রবর্তন করেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর হচ্ছে কি? রাজা রামমোহন রায়। সঠিক উত্তর অবশ্যই কি? রাজা রামমোহন রায়। এরপর আসো, বীরবল ছদ্মনামে কে লিখতেন? বীরবল ছদ্মনামে কে লিখতেন? আমরা জানি প্রমোদ চৌধুরী, যিনি বীরবল ছদ্মনামে তিনি কি করতেন? লিখতেন। আমরা জানি এই প্রমোদ চৌধুরী প্রমিত বাংলা ভাষারও জনক। কি? প্রমিত বাংলা ভাষারও জনক। হ্যাঁ, তার একটা পত্রিকা ছিল, সেটা হচ্ছে কি? সবুজ পত্রিকা, যেটা প্রথম প্রকাশিত হয়, প্রতিষ্ঠা হয় কত? 1914 সালে। বাংলাদেশের কোন গবেষক গবেষণা ও সাহিত্য রচনায় ভারত সরকারের পদ্মভূষণ উপাধি পেয়েছেন? সঠিক উত্তর আনিসুজ্জামান। আনিসুজ্জামান স্যার কি পেয়েছেন? ভারত সরকার থেকে তিনি তার গবেষণা ও সাহিত্য রচনার জন্য পদ্মভূষণ উপাধি পেয়েছেন। এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা আমার দেশের গণ্ডি পেরিয়ে ভিন্ন কোনো দেশ থেকে, প্রতিবেশী দেশ থেকে পুরস্কার অর্জন করা বিষয়। তাহলে আহ্বান গল্পের মুখ্য বিষয় কি? সহমর্মিতা, অসাম্প্রদায়িকতা, সহযোগিতা, উদার মানবিক সম্পর্ক। এখানে আমাদের দেখানো হয়েছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কীরকম একটা মানবিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। তাহলে আহ্বান কবিতার কিছু তথ্য আমাদের এখানে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, গোপাল বুড়ির কবরে দিল এক কোদাল মাটি। অর্থাৎ বুড়ি যখন মৃত্যুবরণ করেছিলেন, সেই কবরে এই গোপাল, যিনি হিন্দু, তিনিও কি করেছেন? এক কোদাল মাটি তিনি সেখানে দিয়েছেন। আর বুড়ি ছিলেন হচ্ছে মুসলিম একজন নারী। তাহলে বুড়িকে কবর দেওয়া হয়েছে প্রাচীন তিত্তিরাজ গাছের তলে। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বুড়িকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়েছিল? এরকম প্রশ্ন আসতে পারে। তিত্তিরাজ গাছের নিচে কি করা হয়েছে? কবর দেওয়া হয়েছিল। তাহলে পরশু সর্দারের বউ হচ্ছে কি? দিগম্বরী। তাহলে পরশু সর্দারের বউর নাম কি? দিগম্বরী। এরপর নরাদম কোন সমাসের উদাহরণ? কর্ম দ্বারায়। অর্থাৎ অধম যে নর, এটার সমাস হচ্ছে কি? ব্যাস বাক্য হচ্ছে অধম যে নর। অধম যে নর, সে হচ্ছে কি? নরাদম। তার মানে সঠিক উত্তর অবশ্যই কি? কর্মদ্বারয় সমাস। বালির বাত। বালির বাত আর কি? পানি এলেই শেষ। তাহলে বালির বাত হচ্ছে একটা কি? ক্ষণস্থায়ী বিষয়। তাহলে সেটা কি হবে? এটা বাগদারাটির নিচের কোনটির সমার্থক? ননির পুতুল 49 বায়ু তাসের দেশ বয়ে যাওয়া। সঠিক উত্তর হচ্ছে কি? তাসের দেশ। তাস দিয়ে যে তুমি যে দেশটা বানাবে, সেটা কিছুক্ষণ স্থায়ী থাকবে, এরপর কি একেবারে শেষ, এরকম। তাহলে ফিকশন এর পরিভাষা কোনটি? ফিকশনের পরিভাষা হচ্ছে কি? কথা সাহিত্য। ফিকশনের পরিভাষা কি? কথা সাহিত্য। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? কপালকুণ্ডলা, বিশ্ববৃক্ষ, দুর্গেশ নন্দিনী। তাহলে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে মূলত কি? দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসক কি বলা হয়? তাকে দুর্গেশ নন্দিনীকে বলা হয়। চিলেকোঠার সাফাই উপন্যাসটি কার লেখা? মোহাম্মদ জাফর ইকবাল, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে এটার আখতারুজ্জামান ইলিয়াস চিলেকোঠার সাফাই এই উপন্যাসটি লিখেছেন। এছাড়া তার আরেকটা উপন্যাস আছে, সেটা হচ্ছে খোয়াবনামা। এটাও আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তার ছোট গল্প সংকলনের মধ্যে আছে খোয়ারি, দুধবাতে উৎপাত, তারপর হচ্ছে কি যুযুকের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। কি? জাল স্বপ্ন, স্বপ্নের জাল। তোমাদের রেঙ্কুর যে গল্পটি, সেটাও কি কোত্থেকে নেওয়া হয়েছে? তার জাল স্বপ্ন, স্বপ্নের জাল যে গল্পগ্রন্থ আছে, সেখান থেকে কি করা হয়েছে? নেওয়া হয়েছে। তাহলে নিচের কোনটি দেশি শব্দ? সবজি, ঢেকি, খাজনা এবং হচ্ছে কাগজ। সঠিক উত্তর অবশ্যই কি? ঢেকি হচ্ছে কি? অবশ্যই একটা দেশি শব্দ। এছাড়া কতগুলো তোমাদের গুরুত্বের বিচারে দেশি শব্দ দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। খোলা, গজ, চুঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেকি এবং হচ্ছে ঢিঙা। তাহলে এই শব্দগুলো আমাদের অবশ্যই কী করতে হবে? মনে রাখতে হবে। এগুলো খাঁটি কি? একেবারে দেশি শব্দ। এরপর দেখো 69, সৈনিক শব্দের প্রকৃতি নির্ণয় করো।
সেনা যোগ ইক, সৈন্য যোগ ইক, সেনা যোগ ইক, সৈন্য যোগ ইক। তাহলে এখানে সঠিক উত্তর অবশ্যই হবে কি সেনা যোগ ইক। তাহলে ইক প্রত্যয় যুক্ত হয়ে আমাদের কি হয়েছে সৈনিক শব্দটি কি হয়েছে গঠিত হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি সেনা যোগ ইক, গ নাম্বার। তাহলে আমরা এখানে আরও কিছু প্রকৃতি নির্ণয়ের উদাহরণ দিয়েছি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। সাহিত্য যোগ শিখ, সাহিত্যিক, সেনা যোগ ইক, সৈনিক, বিজ্ঞান যোগ শিখ, বৈজ্ঞানিক, সমুদ্র যোগ শিখ, সামুদ্রিক, আকস্মাত যোগ শিখ, আকস্মিক। তাহলে এই তথ্যগুলো এই উদাহরণগুলো আমাদের কি করতে হবে মাথায় রাখতে হবে। এরপর দেখো 70 নম্বর, কোন শব্দটি পুরুষবাচক শব্দ নেই? কোন শব্দটি পুরুষবাচক শব্দ নেই? সতী শব্দের কোনো পুরুষবাচক কি নেই শব্দ নাই। তারপর ঠাকুরন, ঠাকুরানি আছে, তাহলে এগুলো সঠিক উত্তর হতে পারে না। তাহলে নিত্য স্ত্রীবাচক শব্দের মধ্যে আছে সতী, সতীন, সৎমা, এয়ু, দায় এবং হচ্ছে সৎবা। এই শব্দগুলোও এই নিত্য স্ত্রীবাচক শব্দগুলো আমাদের কি রাখতে হবে মাথায় রাখতে হবে। এরপর বিহান এর বিপরীত শব্দ কোনটি? বিহান, তাহলে সোহান, সন্ধ্যা, বিশ্ব এবং হচ্ছে মাস। বিহান এটার অর্থ হচ্ছে সকালকে আমরা বিহান বলি। তাহলে এটার বিপরীত শব্দ অবশ্যই কি হবে সন্ধ্যা হবে, সকাল সন্ধ্যা। সমাস শব্দের অর্থ কি? বিশ্লেষণ, সংক্ষেপণ, সংযোজন এবং সংশ্লেষণ। তাহলে সঠিক উত্তর আমরা জানি সমাস শব্দের অর্থ হচ্ছে অবশ্যই কি সংক্ষেপ করা, একটা ব্যাস বাক্য একটা বড় অংশকে ছোট অংশ কি করা পরিণত করা, এটাকে আমরা জানি কি সমাস। এরপর দেখো শুদ্ধ রূপ কোনটি? কল্যাণী আসো, কল্যাণী আগু, কল্যাণী এসো। তাহলে এটা এসো কখনো হয় না, এটা আসো হয়, তাহলে এটা তো কখনো হবে না। আমাদের সঠিক উত্তর অবশ্যই কি কল্যাণী আসো, ঠিক আছে। পদ্মরাগ উপন্যাসের রচয়িতাকে? সুফিয়া কামাল, সুলতানা কামাল, রোকেয়া সাখাওয়াত হোসেন, সেলিনা হোসেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি রোকেয়া সাখাওয়াত হোসেন। এই পদ্মরাগ উপন্যাসটি তিনি কি করেছেন রচনা করেছেন। এরপর দেখো আলমারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি, ওলন্দাজ, গুজরাটি, পর্তুগিজ। আলমারি শব্দটি মূলত এসেছে পর্তুগিজ ভাষা থেকে। এখান থেকে আলমারি শব্দের কি হয়েছে উৎপত্তি হয়েছে। এরপর অনিকেত শব্দের অর্থ কি? অল্পভাষী, গায়ক, গৃহহীন, তারপর হচ্ছে অসুন্দর। সঠিক উত্তর অবশ্যই কি গৃহহীনকে কি বলা হয় অনিকেত বলা হয়। গৃহহীন যাদের ঘর বাড়ি নাই তাদেরকে কি বলা হয় অনিকেত। এরপর ঈশ্বরচন্দ্র গুপ্ত কেন বিখ্যাত? ঈশ্বরচন্দ্র গুপ্ত যোগ সন্ধিক্ষণের কবি হিসেবে খ্যাত। মূলত এটাই হচ্ছে মূল সঠিক উত্তর। তাকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে কি বলা হয় যোগ সন্ধিক্ষণের কবি হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন। এটার জন্য তিনি মূলত বাংলা সাহিত্যে কি অনেক বেশি বিখ্যাত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে? মৃণাল সেন, জহির রায়হান, সত্যজিৎ রায় এবং তারেক মাসুদ। আমরা জানি এই যে পথের পাঁচালী যে উপন্যাসটি আছে এটা নিয়ে যে চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি হচ্ছে কি সত্যজিৎ রায়। তাহলে এখানে আরও কিছু তথ্য আমরা দিয়েছি, এগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। 1955 সালে মুক্তিপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকার প্রযোজিত একটি চলচ্চিত্র এটা হচ্ছে কি পথের পাঁচালী। তাহলে এটি সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম কি চলচ্চিত্র, তার প্রথম চলচ্চিত্র হচ্ছে কি এটি। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে এটা কি করা হয় তার যে চলচ্চিত্রটি কি করা হয় নির্মাণ করা হয়। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কি? প্রধান গুপ্তচরের নাম ছিল মূলত কি নারায়ণ সিং। এটা নারায়ণ সিং হয়ে গেছে, এটা নয়ন সিং হয়ে গেছে, এটা হচ্ছে নকুল সিং। তাহলে কখনো এগুলা সঠিক উত্তর হতে পারে না। আমাদের সঠিক উত্তর অবশ্যই কি নিতে হবে নারায়ণ সিং। এরপর দেখো কিছু তথ্য দেওয়া হয়েছে সিরাজউদ্দৌলা নাটক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সিরাজের মতে স্বার্থপর রমণী হচ্ছে কি ঘসেরি বেগম। তাহলে এখানে সবচেয়ে স্বার্থপর রমণী কে ছিল? ঘসেরি বেগম। তিনি হচ্ছেন তার সিরাজউদ্দৌলার আপন খালা ছিলেন। তাহলে মীর জাফর ভারতবর্ষে আসেন কোত্থেকে? ফারস্য থেকে আসেন। মীর জাফর ভারতবর্ষে কোত্থেকে আসেন? ফারস্য থেকে আসেন। এরপর দেখো নাটকটির সর্বমোট দৃশ্য কয়টি? 12টি দৃশ্য রয়েছে। নারায়ণ সিংহকে গুলি করে হত্যা করেন কে? ক্লাইভ। এরপর দেখো যে পাখির ডাক অমঙ্গল সূচক সেটা হচ্ছে কি পেঁচা। অর্থাৎ পেঁচার ডাক হচ্ছে পেঁচা ডাকলে মনে হয় যে অমঙ্গল আসতেছে এরকম, এজন্য বলা হচ্ছে পেঁচার ডাক হচ্ছে কি অমঙ্গল স্বরূপ।
80 নাম্বার, নিজেকে তার শেষডা নোংরা নর্দমার মতো লাগে। কে বলেছে এই কথা? মূলত কল্যাণী, আলহাদি, এরপর হচ্ছে জমিলা, আমিনা। সঠিক উত্তর মূলত হচ্ছে আল্লাদি। এই কথাটি তিনি বলেছিলেন যখন তিনি ওই যে শালতির মধ্যে বসেছে, বাজারে যখন তিনি গিয়েছিলেন, তখন তাকে যেন পণ্য কেনার মতো করে মানুষ দরদার করতেছে, এরকম এই জন্য তার মনে হয়েছে কি নিজেকে শেষডা নোংরা এবং নর্দমার মতো তাকে নিজেকে কি করতেছে, লাগতেছে। এবং মাসপেশির কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে, মাসপেশির গল্পের কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। তাহলে পিসি ছিল যোগর মতো, পিসি ছিল কি যোগর মতো। তাহলে আল্লাদির বাপের আমলে গরুটা নেয়, কিন্তু গামলাটা আছে যে গামলাটা করে গরুকে কি দেওয়া হয়তো, খাবার দেওয়া হয়তো, সেই গামলাটা এখনো আছে, পরে রয়েছে, কিন্তু গরুগুলো আর নাই। তাহলে শকুনরা উড়ে এসে বসেছে কোথায়? পাতা শূন্য শুকনো গাছটায়, যেখানে পাতা কি করে গেছে, ঝরে গেছে। ঠিক বানান কোনটি? আকাঙ্ক্ষা, এটা কখনো শুদ্ধ হতে পারে না। এরপর দেখতেছে আকাঙ্ক্ষা, তাহলে এটা শুদ্ধ নয়, এটাও শুদ্ধ না। সঠিক উত্তর অবশ্যই কি আকাঙ্ক্ষা। এরপর দেখো খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? খ্যাতনামা, ক্ষতিকারক, মহাজন, ধনবান। সঠিক উত্তর অবশ্যই কি খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজনকে কি করে, নির্দেশ করে। খাতক দ্বারা কি বোঝায়? মহাজনকে কি করে, নির্দেশ করে। মহাজন মানে জমিদার শ্রেণীকে বোঝায় মূলত। রাবণের মায়ের নাম কি ছিল? সুমিত্রা, কৈকেয়ী, কৌশল্যা, নিকষা। রাবণের মায়ের নাম ছিল কি? নিকষা সতী। নিকষা সতী হচ্ছে কি রাবণের মায়ের নাম। এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। অরিন্দম বলা হয়েছে কাকে? অরিন্দম। অরি অর্থ হচ্ছে মূলত শত্রু, অরি অর্থ হচ্ছে কি শত্রু, আর দমন। তাহলে দমন মানে হচ্ছে যিনি শত্রুকে দমন করেছেন। তাহলে মেঘনাদ মূলত শত্রুকে কি করেছিলেন, দমন করেছিলেন। তিনি তার সাথে নাকি কোনো দেবদেবতাও কি যুদ্ধের মধ্যে তাকে হারাতে পারে নাই। তাহলে দেখো রাবণের মধ্যম সহোদর হচ্ছে কি কুম্ভকর্ণ, রাঘব এবং রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান ওরফে রামচন্দ্র বা রাম। রামচন্দ্রের নাম হচ্ছে মূলত কি রামকে আমরা রামচন্দ্র হিসেবে তাকে রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে কি করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। এরপর দেখো প্রগলভে শব্দটির অর্থ কি? প্রাগয়স্বর, তারপর হচ্ছে গোপনে, নির্ভীক চিত্তে, নিরপেক্ষভাবে। সঠিক উত্তর হচ্ছে কি নির্ভীক চিত্তে। এরপর কোন কবির মা বিখ্যাত কবি ছিলেন? তাহলে মাইকেল মধুসূদন দত্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ এবং হচ্ছে অমিয় চক্রবর্তী। আমরা জানি মূলত জীবনানন্দ দাশের মা, তার নাম হচ্ছে কি কুসুম কুমারী দাস। কি কুসুম কুমারী দাস, তিনি ছিলেন একজন বিখ্যাত কবি। তার একটা জনপ্রিয় কবিতা আমরা জানি, সেটা হচ্ছে কি আদর্শ ছেলে। এটা একটা বিখ্যাত কবিতা। তাহলে কার মা বিখ্যাত কবি ছিলেন? জীবনানন্দ দাশের মা। তাহলে যেমন মায়ের তেমন সন্তান হয়েছে। তাহলে তীব্র শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? তাহলে এখানে কখনো বানানের মধ্যে দীর্ঘিকার ইউজ হয় না, তাহলে এটাও আমরা না নিতে পারি। তাহলে সঠিক উত্তর অবশ্যই কি আমাদের যেখানে বলেছিলাম তিব বলতে আমরা থেমে গেছি। আমরা কি তিব বলতেছি না, তিব মানে যেখানে আমরা কোনো ব্যঞ্জন বর্ণ থেকে যদি আমরা স্বরবর্ণ বিলুপ্ত করে দিই, তখন আমাদের কি করতে হবে? একটা হসন্ত দিতে হবে, হস্যিন্য দিতে হবে। আমরা দিয়েছি, তারপর হচ্ছে বলতেছি তীব্র। তাহলে সঠিক উত্তর আমাদেরকে নিতে হবে খ নাম্বার। এরপর দেখো 87 কুজ্ঝটিকা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আমাদের একটা রুলস মনে রাখতে হবে যে আমাদের যে বর্গীয় বর্ণগুলো আছে, বর্গীয় বর্ণের মধ্যে যদি বর্গীয় জ আসে, যদি বর্গীয় জ আসে, তাহলে তার সোজা প্রথম বর্গের যে বর্ণটি আছে সেটি আমাদের বসাইতে হবে। সেই বর্ণটি ছিল ত। কিন্তু সন্ধির ক্ষেত্রে আমরা ত ইউজ করতে পারি না। এই জন্য আমাদের কি করতে হবে? ত এর বিপরীতে খণ্ডত্ব ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই সঠিক উত্তর কি নিতে হবে? আমরা ত ইউজ করতে পারছি না, দ ইউজ করতে পারবো না, বর্গীয় জ ইউজ করতে পারবো না। আমাদের অবশ্যই খণ্ডত্ব নিতে হবে। কি নিতে হবে? খণ্ডত্ব নিতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? গ নাম্বার। এরপর দেখো সোনালী কাবিন কার রচনা? আহসান হাবিব, আল মাহমুদ এবং দিলওয়ার আবু জাফর ওবায়দুল। আমরা জানি সোনালী কাবিন এটি লিখেছেন আল মাহমুদ। কে লিখেছেন? আল মাহমুদ লিখেছেন। এরপর আসো রামমোহনস ওয়াইফ উপন্যাসটি কোন বাঙালি লেখকের রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে কি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইংরেজিতে লেখা প্রথম উপন্যাস হচ্ছে রামমোহনস ওয়াইফ। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? অপূর্ব, অদৃষ্টপূর্ব, অভূতপূর্ব, ভূতপূর্ব। সঠিক উত্তর হচ্ছে এখানে কি ভূতপূর্ব। তাহলে এখানে আরও কিছু কি দেওয়া হয়েছে, এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। সর্বত্র গমন করে যে সর্বগ্র, এবং হচ্ছে দমন করা যায় না যাকে অদম্য, অর্থাৎ যাকে কখনো কি করা যায় না, দমন করা যায় না। এরপর একেই কি বলে? সভ্যতা। কি জাতীয় রচনা? এটা মূলত একটা প্রহসন, এটা মূলত একটা কি প্রহসন। আচ্ছা, আরেকটা প্রহসন আছে বড় শালিকের ঘাড়ে রোহ। তাহলে এগুলো কি লিখেছেন, এগুলো কে লিখেছেন? এগুলো মূলত লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আরেকটা কি আছে? বড় শালিকের ঘাড়ে রোহ, একে কি বলে? সভ্যতা। এবার দেখো, মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শক্তি প্রার্থনা করে? চুলোর বাপের জন্য, হাসুনির মার জন্য, দুধমিয়ার জন্য, কালেক ব্যাপারের জন্য। মূলত হাসুনির মার জন্য কি করে? প্রার্থনা করে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কোনটি? শরৎ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, সরোজ কুমার বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়। আসলে আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মোর্শে শব্দের অর্থ কি? মোর্শে শব্দের অর্থ শোকগীতি, তারপর হচ্ছে প্রেমগীতি, স্বদেশগীতি, তারপর হচ্ছে ধর্মগীতি। সঠিক উত্তর অবশ্যই আমাদের নিতে হবে কি? শোকগীতি, অর্থাৎ শোক প্রকাশ করা হচ্ছে এখানে। তাহলে এখানে থেকে মোর্শে শব্দের অর্থ শোক প্রকাশ করা হয়। এবং মোর্শে সাহিত্যের বিখ্যাত কবি দৌলত উজির এবং রাহরাম খান ও শেখ ফয়জুল্লাহ। নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে, শব্দতত্ত্বে, বাক্যতত্ত্বে, এবং কোনোটি নয়। সঠিক উত্তর অবশ্যই কি? এই যে সত্যবিধান এবং নত্যবিধান আলোচনা হয় কোথায়? ধ্বনিতত্ত্বের মধ্যে কি করা হয়? আলোচনা করা হয়। এবার দেখো, পুরস্কার কোন সন্ধি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এবং কোনোটি নয়। এই পুরস্কারের সন্ধি বিচ্ছেদটা আমরা যদি করি তখনই আমরা বুঝতে পারবো এটা আসলে কোন সন্ধির মধ্যে পড়ে। তাহলে পুরো আমরা জানি যদি দন্তস্ব থাকে, কি থাকে? দন্তস্ব থাকে, তারপর দন্তস্বকে আমাদের কি করে ফেলতে হবে? সরাই ফেলতে হবে। সরাই আমাদের কি দিতে হবে? বিসর্গ দিতে হবে। বিসর্গ দেওয়ার পর প্লাস দিতে হবে, তারপর কার বসায় দিতে হবে। তাহলে পুরস্কারের সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি? এটা। তাহলে এটার মধ্যে কি বিসর্গ যদি আসে কোনো সন্ধির মধ্যে, আমরা বলেছিলাম চোখ বন্ধ করে এটা বলতে হবে কি? বিসর্গ সন্ধির মধ্যে পড়ে। তাহলে এটা রুলস বলে যে বিসর্গ যদি দেখা যায় সন্ধির মধ্যে, অবশ্যই আমাদেরকে দিতে হবে বিসর্গ সন্ধি হিসেবে দাগাতে হবে। সঠিক উত্তর অবশ্যই কি? বিসর্গ সন্ধি। সারাটি বিকেল তোমার অপেক্ষায় বসে আছি। এখানে টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থপূর্ণভাবে এবং দ্ব্যর্থহীনভাবে, নিরর্থকভাবে, সমার্থকভাবে। অর্থাৎ তার জন্য কোনো কারণ ছাড়াই বসে আছে সারাটি কি? সারাটি বিকেল। তাহলে এটা একটা নিরর্থকভাবে, নিরর্থক, যার কোনো অর্থ মানেই হয় না। তাহলে নিরর্থকভাবে তিনি এই টি অর্থ মূলত ব্যবহার হয়েছে কি? নিরর্থকভাবে। এরপর মধুপান করে যে, তাকে এক কথায় কি বলা হয়? মধুফ, মধুকর, মধুপায়ী, এবং হচ্ছে মধুকরী। তোমাদের সাধারণত মনে হতে পারে ভাইয়া এটা হচ্ছে কি? মধুপায়ী বা মধুকর, এটা মনে হতে পারে, কিন্তু আসলে এখানে কোনোই কি নয়, কোনোটাই সঠিক উত্তর নয়। তাহলে মধুপান করে যে, এটার এক কথায় প্রকাশ হচ্ছে মূলত কি? মধুফ। সেটা কি? মধুফ। এটা মাথায় রাখতে হবে, কিন্তু এটা মনে হতে পারে বানানটাই ভুল, কিন্তু এটাই হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। এরপর দেখো, হাতে কলমে কোন ধরনের সমাস? অলোক বহুব্রীহি, রূপক কর্মধারয়, অলোক তৎপুরুষ, অলোক দ্বন্দ্ব। তাহলে হাতে কলমে মূলত আমরা দেখতে পাচ্ছি হাতে কলমের মধ্যে কি আছে? দুটা বিভক্তি কি রয়ে গেছে? দুটা বিভক্তি রয়ে গেছে, তার মানে আমরা সেটা অলোক। তাহলে এটা হচ্ছে মূলত কি? দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে। তাহলে এটা কোন সমাস হবে? অবশ্যই অলোক দ্বন্দ্ব সমাজের অন্তর্ভুক্ত। এ দেখো, সংস্কৃত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে সং প্লাস কৃত, তারপর হচ্ছে সং প্লাস কৃত, সম প্লাস কৃত, তারপর হচ্ছে সম প্লাস কৃত। তাহলে সংস্কৃত সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূলত কি? সম প্লাস কৃত।